উত্তরের হিমেল হাওয়া জানান দেয় হেমন্তকাল তার মধ্যপর্বে উপস্থিত হয়েছে। অগ্রহায়ণ মাসের শুরু। সূর্যদেব এখন তাড়াতাড়ি অস্ত যায়। কৃষক পরিবারের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা, কি যেন একটা আসতে চলেছে। কিন্তু এই অস্থিরতা ভয়ের নয়, যদিও আনন্দের। কারণ হাতে আর কয়েকটা মাত্র দিন, তারপরেই তো নবান্ন, আঞ্চলিক ভাষায় নবান। নবান্ন এমন এক লোক উৎসব যা বহু প্রাচীন সংস্কৃতি ও লোকাচারে সমৃদ্ধ। নদীমাতৃক কৃষিনির্ভর বাংলায় নবান্ন আমন ধানের ফসল কাটার প্রস্তুতি পর্ব। বাংলা ছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়েও নবান্নের মতোই এক উৎসব পালিত হয়, যার নাম নুয়াখাই। নুয়া অর্থাৎ নতুন এবং খাইয়ের অর্থ অন্ন। নামে একই রকম হলেও রীতিতে কিছুটা পার্থক্য আছে নবান্নের সাথে। যেমন ধরুন, নুয়াখাই পালিত হয় খারিফ শস্য ওঠার মরশুমে, ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। অপরদিকে নবান্ন পালিত হয় আমন ধান কাটার প্রাকলগ্নে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এক শুভ দিনে। দেখুন, নবান্ন এক এক গ্রামে এক এক দিনে পালিত হয়, কোনো নির্দিষ্ট দিন এর জন্য থাকে না। প্রাচীন ইউরোপে জমি চষা, বীজ বপন করা, ফসল তোলা উপলক্ষে বেশ কিছু মন্ত্র বা গান প্রচলিত ছিল। তেমনি প্রাচীন ভারতে অর্থাৎ বৈদিক যুগে কৃষিজীবীরা কয়েকটি যজ্ঞ সম্পাদন করতেন, যা পঞ্চযজ্ঞ নামে পরিচিত। চাষের জন্য জমি কর্ষণ করা উপলক্ষে আয়োজিত হতো সীতাযজ্ঞ। বীজ বপনের জন্য ছিল প্রবপন্ন যজ্ঞ, ফসল কাটার জন্য প্রলম্বন যজ্ঞ, ফসল ঝাড়াই মারাই করার জন্য খলযজ্ঞ ও সংরক্ষণ করার জন্য প্রজনন যজ্ঞ। অনেকেই মনে করেন নবান্ন আসলে ফসল কাটার উৎসব, প্রলম্বন যজ্ঞের আধুনিক রূপ। আবার প্রাচীনকালে অগ্রহায়ণ মাসে অগ্রহায়ণিষ্টি নামের এক ঋতুযজ্ঞ প্রচলিত ছিল। সেই যজ্ঞে সুনাসির নামের কৃষি দেবতাকে বিশেষ ভোগ নিবেদন করার প্রথা ছিল। সেখান থেকেও নবান্ন উৎসবের সূচনা হতে পারে বলে অনেকেই মনে করেন। এখানে বলে রাখা ভালো যে নবান্ন কিন্তু আসলে নববর্ষের উৎসব। একসময় অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস। অগ্র শব্দের অর্থ আগে এবং হায়ন অর্থাৎ বছর। সেই হিসাবে বাংলার নববর্ষ ছিল পয়লা অগ্রহায়ণ। তখন একে বলা হতো মার্গশীর্ষ মাস। দেখুন, আমাদের ভারতবর্ষের জলবায়ুতে এই সময় কনকচুর, কাঙুদ, কলমা, কুসুমশালী, ক্ষীরখম্বা, ঝিঙাশাল, মুক্তাহার, সীতাশালী, লাউশালী, গোবিন্দভোগ ইত্যাদি কুলীন আমন ধান কাটা হতো। এই ধানগুলি দিয়েই নবান্ন উৎসব পালিত হতো বলে এগুলিকে বলা হতো নবানে ধান। এই নতুন ওঠা নবানে ধানের চালের সঙ্গে পুরনো চাল মিশিয়ে নই পুরানো নামের এক অনুষ্ঠান করতেন গ্রামের মহিলারা। তারা গ্রামের বারোয়ারি পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়ে সুরেলা কণ্ঠে ছড়া কাটতেন। নই পুরনো নারীচারি, নতুন বাঁধি পুরনো খাই, নতুন বস্ত্র নতুন অন্ন, পাই যেন গো জন্ম জন্ম। এরপরেই তারা ছাড় পেতেন নব অন্ন অর্থাৎ নতুন চালের ভাত খাওয়ার। দেখুন, আজকের দিনে নবান্নে বেশ কিছু ব্রত পালিত হয়। সধবাগিনীরা পালন করেন ইতু পুজো। ভোরে উঠে পুকুর বা নদী থেকে ইতুর ঘট ভরে এনে উঠোনের মাঝখানে তাকে স্থাপন করেন। দুপুরের দিকে ইতুকে নবান্ন প্রদান করে ইতুর ঘট বিসর্জন করেন। সন্ধ্যা থেকে শুরু হয় কুমারী মেয়েদের সেজুতি ব্রত। সাধারণত 5 থেকে 9 বছর বয়সী মেয়েরা আলপনা এঁকে প্রদীপ জ্বালিয়ে এই ব্রত পালন করেন। নবান্নের দিন টহলের সিধে তোলার দিন। টহল আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই। বৈশাখ মাসের সন্ধ্যা অথবা কার্তিক মাসের ভোরে সারা মাস একদল লোক খোল করতাল নিয়ে গান করতে করতে সম্পূর্ণ গ্রাম পরিক্রমণ করেন। তার পারিশ্রমিক হিসাবে মহান্ত মশাই নবান্নের দিন বাড়ি বাড়ি গিয়ে চাল, সিধে, টাকা ইত্যাদি সংগ্রহ করেন। বেশ কিছু গ্রামে নবান্ন সার্বজনীনভাবে পালিত হয়। তারা বড় বড় প্যান্ডেল বানিয়ে আলোকসজ্জায় সাজিয়ে তাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করে ধুমধামের সাথে এই দিনটিকে পালন করেন। নবান্নের দেবদেবীর মধ্যে সাধারণত দেখা যায় দেবী অন্নপূর্ণাকে। প্রতিমা বিন্যাসে দেখা যায় যে দেবী সযত্নে ক্ষুধার্ত মহাদেবকে পরমান্ন প্রদান করছেন। তার একপাশে রয়েছে ব্যাসদেব অথবা কিছু ক্ষেত্রে নারায়ণ। এছাড়াও কার্তিক পূজার প্রচলনও আছে এই দিনে। নবানে কার্তিক ও পান্তা কার্তিক নামে দুই ধরনের পুজো হয়। নবানে কার্তিকের পুজো হয় দিনে 4 বার। অপরদিকে পরদিন সকালে পুজো হয় পান্তা কার্তিকের উদ্দেশ্যে। গরম ভাতের পাশাপাশি পান্তা ভাতের প্রতিও বাঙালির আসক্তি এই পুজোর মাধ্যমে ফুটে ওঠে। কবি জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে কবিতায় নবান্নের কাক হয়ে ফিরে আসতে চেয়েছেন, মনে আছে নিশ্চয়ই। এবার এই কাকের ব্যাপারটি কি, চলুন জেনে নেওয়া যাক। দেখুন, নবান্নের আগের দিন আলো চাল ও উষ্ণ চাল অর্থাৎ
আতপ ও সিদ্ধ চাল বেছে নেওয়া হয় চাল নবান ও ভাত নবান তৈরির জন্য। চাল নবান হলো নতুন আতপ চালের গুঁড়োর সাথে বিভিন্ন মিষ্টি, ফলমূল মিশিয়ে তৈরি করা সিন্নি জাতীয় একটি মিশ্রণ। তাতে কর্পূর ও আদা কুচি মেশানো থাকায় তা খেতে নেহাত মন্দ লাগে না। ভাত নবানে থাকে অন্তত 2 রকমের শাক, বিভিন্ন ভাজাভুজি, আখ ও বড়ি একটি প্রচলিত ভাজা, তাছাড়াও শুক্তো থাকবেই এবং পায়েস ও মুগ ডালও অবশ্যই থাকবে। প্রথমে একটি রাশিভোগ সাজিয়ে তা গৃহলক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করা হয়। তারপর রান্না করা হয় মাছের পদ, রুই মাছের ঝোল ও জিওল মাছের টক, খুবই জনপ্রিয়। আচ্ছা, তো নবানের দিন ভোর রাতে বাড়ির ছেলেপুলেরা আশপাশের কোনো এক ফাঁকা মাঠে গিয়ে কাককে আমন্ত্রণ জানিয়ে আসে। তারপর দুপুরে সমস্ত রান্না করা পদ একত্রে একটি কলাপাতায় সাজিয়ে কোনো ফাঁকা স্থানে কাকের উদ্দেশ্যে রেখে দেওয়া হয়। এই প্রথার নাম কাক বলি। লোকবিশ্বাস, এই নবান যদি কাক খায় তাহলে পিতৃপুরুষের আত্মা সন্তুষ্ট হন। এছাড়াও গরু বাছুরকে নবান্ন খাওয়ানোর প্রথাও অনেক জায়গায় প্রচলিত আছে। এবং কোনো অনাহুত অতিথি অথবা ভিখারি যদি এদিন আপনার বাড়িতে আসে, তাহলে বাড়ির কর্তা হিসাবে তাকে পেট পুড়ে খাওয়ানো আপনার আবশ্যিক কর্তব্য। দেখুন, বৃহদ্ধর্ম পুরাণ থেকে অগ্রহায়ণ মাসে নবান্নের উল্লেখ পাওয়া যায়। মার্গশীর্ষে মহাভাগে নবান্নই পূজয়োদ্ধরিম পায়সং শর্করাং দুগ্ধং তদাৎ কৃষ্ণায় ভক্তিতঃ। এছাড়াও বর্তমানে বিভিন্ন কবিতাতেও এর উল্লেখ রয়েছে। যেমন যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন, ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রাণে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় ওঠে উৎসব, বন্ধ মাঠের কাজ। সংস্কৃত শ্লোক হোক বা বাংলায় কবিতা, নবান্ন কিন্তু আসলে বেঁচে থাকার কথাই বলে। দুর্ভিক্ষ, আকাল, যুদ্ধ, মন্বন্তর কাটিয়ে আবার পুনরায় শান্তির জীবনে ফিরে আসার প্রতীক নবান্ন। নবান্ন আসলে ক্ষুধা জয় করার উৎসব। দুনিয়ার সকল মাই তার সন্তানের পাতে ধোয়া ওঠা গরম ভাত তুলে দেবে, তার আশ্বাস। আমরা আসার আগেও যেরকম ছিল, আমাদের সময় যেরকম আছে, আমরা যাওয়ার পরেও যেন এই একই রকম ভাবে থেকে যায় বাংলার লোক উৎসব নবান্ন।